কথা হচ্ছে। আপনি শিক্ষক মানুষ, আপনি আরো ভালো জানবেন। আমরা জানি যে দুটি মৌলিক পদার্থ যদি পাশাপাশি থাকে, তারা একটা যৌগিক পদার্থের দিকে যেতে চায়, কোনো না কোনো ভাবে তাদের ওই ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু হইতেছে কিনা। অথবা আমরা যদি একদম বাংলা প্রবাদে আসি, আমরা দেখি কিন্তু যে সঙ্গদোষে লোহা ভাসে, এটা গুণে হোক ক্রিয়াতে হোক, এই জন্য জাহাজ পানিতে ভাসতে পারে আসলে কাঠ। আর তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিবর্তন না হয়ে এটা হবে, আপনি এটা বলতেছেন? না, আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি এবং অন্যদের দলের বাকি দলগুলোর মধ্যে আমরা সেই আন্তরিকতা আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, সবার মধ্যে সেই উদারতা এখন আমরা দেখতে পাচ্ছি। এবার সবাই চাচ্ছে যে এই জোটটা অটুট থাকুক, নানান ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি। সেজন্য পার্লামেন্টেও কিন্তু আমরা আমাদের জামায়াতে ইসলামের একবারে অ্যাপেক্স বডিতে আলোচনা করেই আমাদের জামাত ইসলামীর পরে এনসিপি, যেহেতু তাদের আসন সংখ্যা আমাদের পরেই তাদের আসন সংখ্যা বেশি, তাই আমরাই আলোচনা করে নিজেরাই একমত হয়েছি যে না, আমরা পরবর্তী যে বড় দল এনসিপি প্রধানকেই আমরা, যেহেতু আমরা অপোজিশন পার্লামেন্টে, তো সেই অপোজিশনের মধ্যে এনসিপি গুরুত্বপূর্ণ দল এবং তার প্রধানকেই আমরা চিফ হুইপ পদটা আমরা অফার করেছি এবং তারাও এটা এগ্রি করেছে। এটা জোটের আভ্যন্তরীণ পরিবেশকে আমি মনে করি আরো সংহত করবে। জোটের সারা দেশের তৃণমূলের নেতা কর্মীদেরকে একই সঙ্গে একটু তাদেরকে উজ্জীবিত করবে, ইউনাইটেড করবে, একটা বার্তা সারা দেশে পৌঁছাবে। সেসব কারণে আমাদের মধ্যে আভ্যন্তরীণ একটা সংহতি আমরা গড়ে তুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। খালেদ ভাই, ইলেকশনের আগে যে কয়টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটাকে বলা হচ্ছে কি পয়েন্টস ইলেকশনের হয়েছে, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমেই আসি হচ্ছে ভারত। ভারতীয় আধিপত্যবাদ, শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক বা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য ভারতের তৎপরতা, যেভাবে আমি বলি, বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতের আশ্রয় দেওয়া, যে কোনো প্রসঙ্গেই ভারত প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসছে। কিন্তু দেখা গেছে জামাতে ইসলামী সর্বোচ্চ নেতা, আপনি জানেন যে ডক্টর শফিকুর রহমানকে আমি এই প্রশ্ন করেছিলাম যে ইন্ডিয়ার সাথে একটা বৈঠক করেছিলেন, যেই বৈঠকটা আবার ইন্ডিয়ার সাজেশনেই গোপন রাখা হয়েছিল। আবার আমরা ভারতের বিপক্ষে নানা রকম অবস্থান জামায়াত ইসলামীর দেখলেও কতগুলি ফান্ডামেন্টাল ইস্যুতে কিন্তু দেখি না যে এইটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন। ফান্ডামেন্টাল ইস্যুগুলি আমি আসলে আপনি চাইলে ব্যাখ্যা করতে পারি, বা সময় নাই আপনি বলতেও পারেন। আপনি যদি বৈঠক করে বৈঠক গোপন রাখার প্রসঙ্গটি যদি একটু বলতেন। আমি বলি। হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ভালো প্রসঙ্গ তুলেছেন। যদিও এটা আমির জামাত একবার এটা পরিষ্কার করেছেন। আমির জামাত যখন তার হার্ট সার্জারির পরে অসুস্থ অবস্থায় বাসায় সময় কাটাচ্ছিলেন, তখন আমাদের সরকারের, তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমির জামাতকে অসুস্থ অবস্থায় দেখতে আসছিলেন তার বাসায়। এরই ভেতরে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন করা হয়েছিল আমির জামাতের অসুস্থ অবস্থায় যে আমরা তো ওনাকে একটু দেখতে আসতে চাই। একজন রোগীকে ওনারা দেখতে আসবেন, এটা কোনো পলিটিক্যাল কোনো ডায়লগ ছিল না। তো আমির জামাত বিষয়টা আমাদের সাথে পরামর্শ করেছিলেন যে ওনারা তো একজন রোগী দেখতে আসার জন্য একটু আসতে চাচ্ছেন, আমরা ওনাদের আসবার ব্যাপারে কি মত দেবো। তো আমরা বললাম যে না, এটা কিন্তু পুরোপুরি পলিটিক্যাল আশা। এই রোগী দেখা, এটা আমির জামাত কোনো সাধারণ রোগী না। ইন্ডিয়ান হাই কমিশনও এরকম রোগী দেখে দেখে বেড়ায় না, উনার পলিটিক্যাল অবস্থানের কারণে। আপনি বলতে পারেন, এটা আপনার ব্যাখ্যা তো হতেই পারে। আমরা যেটা আলোচনা করেছি এবং ওনাদের যে বক্তব্য সেটা আমরা বলছি। তো সবারই আসবার যাওয়ার পেছনে তো প্রত্যেকের এক একটা ভিউ থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। তো আমরা যখন একমত হলাম, ওনারা আসলেন এবং ওনার সঙ্গে দেখে শোনা করে কুশল বিনিময় করে ওনারা চলে গিয়েছেন। এবং আমির জামাতই এটার ব্যাখ্যা দিয়েছেন যে ওনারা বলেছেন যে আমরা এসেছি আপনাকে দেখতে, এটা অফিসিয়ালি আর এটা বলার প্রয়োজন নেই, এটা ওনাদের রিকোয়েস্ট ছিল। আমরা ইচ্ছা করে এটা বলিনি, এটা গোপন রাখবো, এটা কিন্তু আমাদের কোনো বিষয় ছিল না, ওনারা রিকোয়েস্ট করেছেন। এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, কারোর সাথে কারো আলাপ আলোচনায় আসা যাওয়ায় একটা কার্ডসি সৌজন্যতা আমরা রক্ষা করেছি, এখানে আর কিছু নেই। রয়টার্স যখন আমির জামাতকে এই প্রশ্নটি করে, তখন কি তারা ইনফর্মড ছিল যে তারা এখানে গেছেন? মানে ওই পক্ষ থেকে কি জানানো হয়েছিল বা আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এখানে গেছেন, ভারতীয় কূটনীতিবিদরা? দেখার পর
না, রয়টার্সের একটি প্রশ্নের জবাবেই আমিরে জামাত প্রথমে বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ান কূটনীতিবিদ আমার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু বিষয়টি তাদের অনুরোধে আমি এটা আর পাবলিকলি বলি না। এটা ছিল হচ্ছে আমিরে জামাতের ভাষ্য। তো রয়টার্স এটা জানলো কি জামাত ইসলামী থেকে নাকি ভারতীয় কূটনীতিবিদদের থেকে, সেটা আমি কোনো এই মুহূর্তে বলতে পারবো না। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে, আমরা মানে ভারত বিরোধী যে শব্দটা, আমরা দেশ হিসেবে ভারতের বিরোধী নই, ভারতের জনগণের আমরা বিরোধী নই, কিন্তু ভারত সরকারের নানান ইস্যুতে যা এদেশের জনগণের স্বার্থ বিরোধী, আমাদের ওয়াটার ইস্যু, বর্ডার কিলিং ইস্যু, আমাদের কানেক্টিভিটি ইস্যু, আমাদের ট্রেড ব্যালেন্সের ইস্যু, আমাদের নানান ইস্যুতে আমরা যখন আমাদের সাম্যতা, ন্যায্যতা, প্রাপ্যতার ইস্যুতে যখন আমরা বঞ্চিত হই, ডিপ্রাইভড হই, তখন আমরা সে ব্যাপারেই কথা বলি। কিন্তু একটা দেশ এত বড় বৃহৎ প্রতিবেশী, চারিদিক থেকে তারা অবস্থান করছে, এবং মানে কি বলা যায়, আমিরে জামাত একটা কথা উদাহরণ দিয়ে বলে থাকেন যে অনেক কিছুই বদলানো যায়, কিন্তু প্রতিবেশী তো বদলানো যায় না। আর বদলানোর তো কোনো প্রয়োজন নেই। যদি তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল সম্পর্ক, দ্বিপাক্ষিক ন্যায্যতা, সাম্যতা, সমতার ভিত্তিতে যদি আমরা এই সম্পর্ক রক্ষা করতে পারি, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবাইকে সবার প্রয়োজন হয়। আমিরে জামাত তো বলেছেন যে ফ্রেন্ডশিপ টু অল, এনিমি টু নান। আমাদের এই রিলেশন আমরা মেনটেন করে যাচ্ছি। আমাদের ভারতের জনগণও আমাদের শত্রু নয়, দেশও শত্রু নয়। তবে যারা ভারতের সরকারের দায়িত্বে এসে আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জনগণের স্বার্থ, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক স্বার্থবিরোধী কোনো ভূমিকায় যখন যান, তখন আমরা তার প্রতিবাদ করি। আমরা তো কোনো অন্ধবিরোধিতা আমরা কেন করব, সেটা আমরা করি না। অনেকে ভুল বোঝে আর কি। ওকে, আরেকটি প্রসঙ্গ হচ্ছে মুক্তিযুদ্ধ, কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি একটু ডিফারেন্ট ইয়েতে এইবার এসছে হচ্ছে চিটংয়ে গিয়ে জামাত ইসলামী শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান এলডিপির যিনি প্রধান আছেন মঞ্চে উপবিষ্ট জনাব অলি আহমেদকে নিয়ে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের একটা প্রকাশ হয় এরকম যে জিয়াউর রহমান সাহেবকে আসলে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন অলি আহমেদ, বা জিয়াউর রহমান সাহেবকে নন, অলি আহমেদ সাহেবই আসলে যুদ্ধের ঘোষক। এই ব্যাপারটা কি আপনাদের ইলেকশনে নেতিবাচক প্রভাব ফেলছে, বা মুক্তিযুদ্ধকে আপনারা যেভাবে দেখেন? যেমন আমি আপনাকে পরিষ্কার করে বলি যে 2023 সালে আমি জামায়াতের সিনিয়র নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে ইন্টারভিউ করেছিলাম। সেইখানে কিন্তু উনি স্পষ্ট বলেছিলেন যে 1971 সালে জামাত ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু তিনি সমর্থন করেন না। সেই সময় যেসব কথাবার্তা বলা হয়েছিল সেই সব কথাবার্তাগুলিকে তিনি ঠিকও মনে করেন না, এবং তিনি এইটার পক্ষে বলেছিলেন যে এই বিষয়ে জনাব গোলাম আজম এবং পরবর্তী আমির জনাব মতিউর রহমান নিজামী একাধিকবার বলেছেন। কিন্তু আমরা গত 15-17 মাসে কিন্তু জামায়াত, কিছু ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে একটা ভিন্ন বয়ান বা নেরেটিভ প্রতিষ্ঠা করতে দেখছি। এইটা কি ইলেকশনে কোনো প্রভাব ফেলছে? অনেকে আমাদেরকে বলছে যে বিএনপির কিছু ভোট কমতেছে কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আপনিও সেরকম মনে করেন কিনা যে বিএনপি আসলে ভোট কিছু কম পাইছে? বিএনপি হয়তো 290টা আসন পাইতো, কিন্তু ভোট কিছু কমে গেছে জামায়াতের কাছে, 190টা বা 220টা, 210টা, 12টা পাচ্ছে, কারণ ও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কারণ মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ পছন্দ করে না। আপনার খালিদ ভাই, আমি পার্সোনালি মনে করি এটা, এগুলো নিয়ে তো আমরা এত খুব এই ইস্যুগুলো আমি মনে করি খুবই ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার। বারবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা এই প্রসঙ্গগুলো শুধু জাতিকে কনফিউজ করা, বিভক্ত করার জন্য যারা আর কোনো ইস্যু না পায়, এই নন ইস্যুগুলোকে তারা ইস্যু বানায়। স্বাধীনতার 54-55 বছর পরে এটা মানুষ এখন আর ভালোভাবে নেয় না। সেকেন্ড থিং হচ্ছে, ইলেকশনে এই যে সমস্ত বিষয়গুলো আপনি আনলেন, কর্নেল ডক্টর অলি আহমদ, আমাদের তাহের ভাইয়ের বক্তব্য, ইভেন আমাদের আমিরে জামাত চট্টগ্রাম কি বলেছেন, এইসব প্রসঙ্গগুলো কার কি বক্তব্য, কে কি লিখেছেন, মাঝখান দিয়ে আমি মনে করি আমাদের আলাদা করে কোনো মন্তব্য করাটা আমি সমীচীন মনে করি না। প্রত্যেকের বক্তব্যের ব্যাখ্যা কিন্তু প্রত্যেকে দিয়ে ফেলেছেন। এই জন্য খালেদ ভাই, এই বিষয়গুলোকে আমি এখনকার জন্য অপ্রাসঙ্গিক মনে করি। এগুলো জনগণ ভালোভাবেই বোঝে, আর এগুলো ইলেকশনে কোনো প্রভাব বিস্তার করেনি বলে আমি মনে করি। দ্যাট ইজ মাই পার্সোনাল অবজারভেশন, এটা ইলেকশনে কোনো প্রভাব ফেলেনি। আচ্ছা, আমার অবজারভেশনটা একটু বলি। আমি যেহেতু মানে ইলেকশনের মাত্র 2 দিন আগেই বাংলাদেশে গেলাম, মাঠ থেকে বা বাংলাদেশের মানুষের সাথে কথা বলার সৌভাগ্য আমার হচ্ছে ইলেকশনের
মাত্র 2 দিন আগের থেকে। এইখানে যারা বাংলাদেশি থাকেন তাদের সঙ্গে অবশ্য কথা হতো। আর বেশিরভাগ সময় আমি মানে যেটাকে বলা হচ্ছে অনলাইনে এই মন্তব্য পড়তে থাকলাম। তো অনলাইনে মন্তব্য পড়তে থাকতে সময় আমি এটা দেখেছি যে অনেকে এরকম বলেছেন যে বিএনপির ভোট কমতেছে কারণ বিএনপি আওয়ামী বয়ানে কথা বলতেছে। এখন আওয়ামী বয়ান কোনটা? আওয়ামী বয়ান হচ্ছে 1971 সাল, আওয়ামী বয়ান হচ্ছে স্বাধীনতা আমাদের জন্য খুব পরম আরাধ্য বিষয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা কি আপনি ঠিক মনে করেন? আপনি মাঠে কি দেখছেন যে মানুষ আসলে স্বাধীনতার কথা শুনতে অপছন্দ করে? না, স্বাধীনতার কথা শুনতে বা 1971 সালে মানে না স্বাধীনতার কথা শুনতে অপছন্দ করে না খালেদ ভাই। তবে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধকে নিয়ে মানে কি বলা যাবে, পলিটিক্স এর জন্য মার্কেটিং করা, যেটাকে অনেকে অন্য ভাষায় একটু বলেন, খারাপ ভাষায়, যেটা আমরা এগুলো ব্যবহার করা সমীচীন মনে করি না, যে চেতনার ব্যবসা করতে চায় অনেকে, যদি এটা আমাদের পলিটিক্যাল কোনো বক্তব্য না। তো আপনি যেটা অবজার্ভ করেছেন আমিও সেটাই দেখেছি, যে মানুষ এগুলো আলটিমেটলি এখন আর রুচি নাই এই কথা শুনতে শুনতে, মানুষের গা সওয়া হয়ে গেছে। এটা মানুষের চেতনার কোনো গভীরে যায় না, রেখাপাত করে না, মানুষের মধ্যে পলিটিক্যালি কোনো প্রভাব ফেলে না। এটা বলতে হয় তাই, যে বলে না যে নেই কাজ তো খই ভাজ। জামাত ইসলামীকে দুর্নীতিবাজ বলা যাচ্ছে না, চোর বলা যাচ্ছে না, ধর্ষণকারী বলা যাচ্ছে না, গুন্ডা বলা যাচ্ছে না, লুটপাটকারী বলা যাচ্ছে না। একটা কিছু বলতে তো হবে, তো বল, এইগুলো বল, পুরনো রেকর্ড বাজাই। এই গান আর কেউ শোনে না খালেদ ভাই। আজকে বহু আধুনিক গান হয়েছে, সেইগুলো বাজাইলে মানুষ শুনবে। আধুনিক গান বাজালে শুনবে। এই মাত্রই গেল যেহেতু এটা এই প্রসঙ্গে শেষ কথা, মাত্রই গেল যেহেতু 7ই মার্চ নিয়ে একটা বলি। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ চেতনার ব্যবসা করছে, সেটা আপনারাও বলছেন, আমরাও অনেক সময় বলছি যে আওয়ামী লীগ এটা নিয়ে এটা করছে, কিন্তু তাই বলে আমরা আমাদের 71-এর ইতিহাস ঐতিহ্য, যারা এই 71-কে নেতৃত্ব দিয়েছেন তাদের কথা ভুলে যাব? মানে তাদেরকে মানে 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য গ্রেফতার হয়ে যাবে একজন, কারাগারে থাকবে। এটা সরকারের ব্যাপার, এই ব্যাপারে আমরা কোনো কমেন্ট করব না। তবে না, জামাতে ইসলামী কমেন্ট না করলে আর কে কমেন্ট করবে? জামাতে ইসলামী এখন বিরোধী দল, জামাতে ইসলামী কিন্তু একটা পজিশন নিতে হবে। ভাষণ বাজানো নিয়ে কোনো ইস্যু আমাদের কাছে কথা বলার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি। একটা ঘটনা ঘটেছে, কিছু লোক প্রতিবাদ করেছে, পুলিশ তাদেরকে থানায় কাস্টডিতে নিয়েছে, ব্যাস, এটা শেষ হয়েছে। এটা নিয়ে আমি মনে করি না যে কোনো জাতীয় বিতর্ক তৈরি হয়েছে যে এখানে আমাদেরকে অংশ নিতে হবে। তবে আপনার মনে থাকার কথা, আপনার সাথে আমি আগে একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমি মুক্তিযুদ্ধ ইস্যুতে খুব পরিষ্কার করে বলেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী তার গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, আমাদের গঠনতন্ত্রে আমরা অফিসিয়ালি আমরা আমাদের সদস্য হওয়ার জন্য, আমাদের দল করার জন্য মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার আত্মদান, আত্মত্যাগ এবং এটা রক্ষায় আমাদের যে 7টা শর্ত দেওয়া হয়েছে একজন সদস্য হতে, তার মধ্যে এটা একটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি জীবন বাজি রেখে তিনি তার দায়িত্ব পালন করবেন। আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, হাজার হাজার মুক্তিযোদ্ধা জামাত ইসলামীতে আছে। ফলে আমরা এই স্বাধীনতার এবং নতুন স্বাধীন বাংলাদেশ 71-এর পরে কখনোই কোনো ভূমিকা, কোনো বক্তব্য এমন হয়নি যে যাদেরকে বলতে হবে যে তারা স্বাধীনতা বিরোধী। এটা একটা পুরনো বয়ান, ওই যে বলেছি যে কথা বলার আর কিছু নেই, তাই চালানো হয়। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত খালেদ ভাই। ওকে, আমি এই আরেকটি প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের একজন দর্শক, উনি লিখন ইসলাম ওনার নাম, উনি বলতেছেন, আমাকে বলতেছেন হয়তো, আজাইরা সাংবাদিকতা যা প্রশ্ন করছে তার নিজের ঘাড়ে ফেললে কি জবাব দিবে, আমি আমার বোধে আসে না। থ্যাংক ইউ ভাই আপনার মন্তব্যের জন্য। শেষ প্রসঙ্গে আসি যে নারী, আপনাদেরকে এই কথা অনেক শুনতে হয়েছে যে আপনারা একজন নারীকেও আসলে নমিনেশন দেন নাই। আপনিও যেহেতু নমিনেশন বোর্ডের একজন সদস্য, আমি জামায়াতে ইসলামীর আমির সাহেবকে, আপনাকে এবং জামায়াতে ইসলামীর মানে আপনাদের তিনজনকে, তিন শীর্ষ নেতাকে এটা বলতে শুনেছি যে আপনারা প্রস্তুত করতেছেন, প্রস্তুত হচ্ছে। প্রশ্নটা দুই রকম, যে 54 বছরে যদি প্রস্তুত না হয় বা প্রস্তুত না হওয়ার কারণ কি, মানে আপনারা এইটাকে আসলে কিভাবে দেখছেন? এবং আমার একই রকম প্রশ্ন, ইলেকশনের আগে নারী প্রসঙ্গে আপনাদের যত কথা, সেটা ইলেকশনে প্রভাব ফেলছে কিনা আসলে? থ্যাংক ইউ। টু টেল ইউ ফ্রাঙ্কলি, আমি আপনাকে বলি যে আমরা নির্বাচনে নারী প্রার্থী সংসদ সদস্য পদে
এবার দিতে পারিনি। সরাসরি আমরা আলোচনা করছি, এবং আমরা তো বাংলাদেশের যে আর্থসামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক যে পরিবেশ, জামাত ইসলামের মতো একটি দল, নারী কর্মী তৈরি করা, নারী নেত্রী তৈরি করার এই কাজে আমরা লেগে আছি। কিন্তু পার্লামেন্টের মতো ইলেকশনে গ্রামে গঞ্জে মাঠ ঘাট চষে বেড়াতে হবে, ভোটার দিন নাই রাত নাই, একজন প্রার্থী, আমরা পুরুষ প্রার্থীরা যা করেছে আমরাই তো বুঝি, 12টা 1টা পর্যন্ত সে ছুটবে, ভোটারের বাড়ি বাড়ি যাবে। এদেশের মানুষের মন মানসিকতা, কালচারের সাথে কতটা অ্যাডজাস্ট হবে, এটা নিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আমাদের নারী নেতৃত্বের সাথে পরামর্শ করেছি। তো ধীরে ধীরে মাইন্ডসেটটা হচ্ছে যে সেই পরিবেশটা আস্তে আস্তে এখন ডেভেলপ করছে, এবং আমরা রেডি হচ্ছি। আমরা নিশ্চয়ই এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স যেটাকে বলা হয়, সমাজের প্রতিটি জায়গায় নারীর যে প্রাপ্য অধিকার, ক্ষমতা, সেটা রাজনৈতিক দলে, সমাজে, পেশাজীবী, কর্মজীবনে আমাদের, আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই এটা লক্ষ্য করেছেন যে জামাত ইসলামীতে যথেষ্ট দক্ষ, যোগ্য, অভিজ্ঞ বোনেরা আমার এগিয়ে আসছেন, এবং আগামী বিভিন্ন নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এবারে দিতে পারিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এটা তো আমরা ওপেনলি বলেছি, আমাদের আমির জামাতও বলেছেন। আমরাই শুধু কেন, আপনারা কয়টা দলে কয়জন নারী প্রার্থী দিতে পেরেছে আপনি নিজে একটু চেক করেন। সব দোষ তো শুধু জামাত ইসলামীর আছে, চেক করে দেখেন। না অন্যদেরকে, মানে আপনারা এটা বলবেন বা বলেন বা বলতেছেন সেটা ঠিক আছে, মানে অনেকে কম দিছে, কেউ 10 জন দিছে, কেউ 5 জন দিছে, কেউ দেয় নাই। এনসিপি দিছে কত পার্সেন্ট, সেটাও আপনারা মাঝে মাঝে ক্রেডিট নেন। এনসিপি তো আমাদের জোটে আছে, এনসিপি দিছে, কিন্তু জামাত ইসলামী কেন দেয় নাই, জামাত ইসলামী কেন দেয় নাই সেটা আপনার কাছ থেকে একটু শোনা আর কি। আমরা একটু ইন্টারন্যাশনাল প্রসঙ্গে আসি, সেইটা হচ্ছে যে আমেরিকা ইসরায়েল মিলে যে ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেটা আসলে পরাশক্তির বিষয়। এখন বাংলাদেশ বৈশ্বিকভাবে যে অবস্থানে আছে, যে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান জানানো ছাড়া আর কিছু করার আছে কিনা সেইটা আপনার কাছে একটু শুনবো। কিন্তু আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের যে বিবৃতি দেখলাম 1 মার্চ, সেইটাতে তিনি বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলরে দায়ী করলো, যুক্তরাষ্ট্রের নাম মুখে আনেন নাই। এইটা কি আপনাদের সচেতন সিদ্ধান্ত, নাকি এইটাও আপনাদের একটা মানে স্লিপ? মানে এইটাতে যদি ইসরায়েলরে আপনাদের বলতে হয় কিছু, মানে আমি জামায়াতের আমিরের যে বক্তব্য সেটাকে যদি কোট করি, সেটাকে আমি এরকম দেখি: সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময় প্রতিবেশী উপসাগরীয় দেশগুলির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা সংঘাত বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে, যা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা হ্যানত্যান। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিংলি একবারও আমেরিকার কথা নাই। এইটা কি আপনারা? না, এটা আমির জামাতের বিবৃতি। আপনি এটা তো মানবেন যে জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েলই কিন্তু মূলত মধ্যপ্রাচ্যে যে প্রচন্ড যুদ্ধবাদ চরিত্রের নিয়ে নামছে, এবং আমেরিকা তাতে মদত দিচ্ছে। এ ব্যাপারে আমরা এটার ব্যাপারে যে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিচ্ছি, আমি নিজেও বক্তব্য দিয়েছি, সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদী ভূমিকা, এবং তারা যে ইরান সহ গোটা মুসলিম বিশ্বের উপরে হামলে পড়েছে, বিভক্ত করতে চাইছে, একটা যুদ্ধের আগুন তারা জ্বালিয়ে দিয়েছে। আক্রমণ পাল্টা আক্রমণ, এখানে সংযুক্ত হওয়া, যুদ্ধবিরতি এবং থেমে যাওয়া ছাড়া এর তো কোনো অল্টারনেটিভ পথ আমরা দেখি না। তো এখন আমির জামাতের বিবৃতিতে তিনি ইসরায়েল মধ্যপ্রাচ্যের মধ্যে এটা একটা বিস্ফোরা, তাকে রেখে আমেরিকা এই কাজটা করছে। বিবৃতিতে সব কথা যে আসতে হবে, সব শব্দ বাক্য খুঁটে খুঁটে কোনটা কোথায় লাগলো আর লাগে না, কোন সময় এক একটা অধ্যাপক গোলাম পরোয়ার, আপনি তো শিক্ষক মানুষ, আপনাকে আসলে এটা বুঝায় বলা দরকার। কোন সময় অনুপস্থিতি, কোন শব্দের অনুপস্থিতি বিরাট মানে তৈরি করে আসলে। মানে হতে পারে, তবে না, এটা কোনো ইন্টেনশনালি উনি করেছেন তা না। ইসরায়েল মুসলিম বিশ্বকে আসলে বিভক্ত করতে চাইছে, মানচিত্র বদলে দিতে চাইছে। আমেরিকা তাকে মদত দিচ্ছে এবং এমন ভাবে হামলে পড়েছে যে এখন মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে এখন হানাহানি, বিভেদ, একটা যুদ্ধের দামামা তারা বাজিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, মুসলিম বিশ্ব কি ঐক্যবদ্ধ? না, আমি তো দেখছি এখনো মুসলিম বিশ্বের যে কাঙ্ক্ষিত ঐক্য, এই ইস্যুতে তারা এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। মুসলিম বিশ্বের মধ্যেও নানান ইস্যুতে নিহিত অনেক বিভেদ, বিভক্তি আছে, এবং তার কারণও আছে। এটার জন্য ওআইসি সহ যারা মুসলিম দেশগুলোতে যারা
নেতৃত্ব দিচ্ছেন, যারা শীর্ষ রাষ্ট্রপ্রধান যারা আছেন, তাদের আমি মনে করি এ ব্যাপারে ভূমিকা রাখা উচিত। এবং যুদ্ধ বন্ধ না করলে, যুদ্ধ বিরতি না হলে সারা দেশ এবং পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি এক্সপোর্ট, রেমিটেন্স সবকিছুর উপরে মারাত্মকভাবে ইফেক্ট করছে। এবং আমাদের রাস্তা তো গাড়ি ঘোড়া কমে যাচ্ছে, মানুষ গাড়ির জ্বালানি পাচ্ছে না, নানান কলকারখানা কয়দিন চলবে, কি বন্ধ হবে। তারপরে আমার কি বলে, এয়ারলাইন্সে বিমান ফ্লাইট গুলো সব বাতিল হয়ে যাচ্ছে। সামনের যুদ্ধ যদি কন্টিনিউ করে তো দারুণ ক্রাইসিস হবে। এই জন্য আমরা এটাকে মনে করি যে যুদ্ধ থামার জন্যই মুসলিম বিশ্বকে ভূমিকা রাখা উচিত, জাতিসংঘ ওআইসি কে ভূমিকা রাখা উচিত। জনাব গোলাম পরোয়ার, আপনি এই যুদ্ধে মানে জামায়াতে ইসলামের অবস্থানটা কি, এই জামায়াতে ইসলামী কি ইরানের অবস্থানটাকে নৈতিক এবং রাইটিয়াস মনে করে? দেখেন, গ্লোবাল পলিটিক্সে বিশেষ করে বিশ্ব রাজনীতির পরাশক্তিগত একটা ইকুয়েশন, সমীকরণ, পোলারাইজেশন কিন্তু আছে। এখানে এক কথায় মন্তব্য করা কঠিন, এখানে অনেক কথা দুদিকেই বলতে হবে। তবে আমরা কোনো যুদ্ধ চাই না, একটা আঘাত করলে পাল্টা আসে, একটা মিসাইল, একটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। তো এইটা কেন হবে? আমরা যুদ্ধের বিরোধী, আমরা শান্তির পক্ষে। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা আমেরিকা শুরু করেছে আসলে তাদের সুপ্রিম লিডারকে মেরে? আমি মনে করি এটার পিছনে তার ভূমিকাটাই বেশি। সে যদি শান্ত হতো, সে যদি নিবৃত হতো, সে যদি ইসরায়েলকে উস্কানি মদদ দিয়ে বড় হুমকি না দিত, এই যুদ্ধ হয়তো আর অগ্রসর হতো না। এক্ষেত্রে আমেরিকার অনেক বড় ভূমিকা রাখার সুযোগ ছিল। আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোর ইরানের পাশে এই সময় দাঁড়ানো উচিত, নাকি ইরান যেহেতু তাদেরকে আক্রমণ করেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলি তো ইরানের অ্যাপোলজিও অ্যাকসেপ্ট করেছে? ইরান তো আক্রমণ করেছে, প্র্যাকটিক্যালি কোনো মুসলিম দেশ নয়, তাদের মিলিটারি বেস গুলোতে তারা অ্যাটাক করেছে। এটা যুদ্ধের একটা অংশ হিসেবে তারা করেছে। তবে সেটাও আমরা সমর্থন করি না। মানে কোন যুদ্ধ, কোন সংঘাত, কোন মিলিটারি বেজে করতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলি যে আমেরিকাকে মিলিটারি বেজ বানাতে দিয়েছে, সেটাকে আপনারা সমর্থন করেন? না, আমি এটা সমর্থন করি না। মধ্যপ্রাচ্যের সমর্থন করি না। মানে কি প্রয়োজন আমাদের এখানে? আপনার কাছে মনে হয় না যে আমরা ইসরায়েলকে দায়ী করতেছি, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো সমানভাবে দায়ী মধ্যপ্রাচ্যের এই গাজা থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রাণহানি? নিশ্চয়ই অনেক মুসলিম দেশের জন্য দায়ী। তাদেরকে এই জায়নবাদী আগ্রাসী শক্তিগুলোকে স্থান দেওয়া, মিলিটারি বেস তৈরি করা, এবং এখানে অ্যাটাক করতে গিয়ে অনেক সিভিলিয়ান, বেসামরিক লোকেরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা দুদিকের যুদ্ধই আমরা থামাতে বলবো, এবং এর ক্ষেত্রে বৃহৎ পরাশক্তি হিসেবে আমেরিকাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে শেষ প্রশ্ন, আপনারা আসলে মধ্যপ্রাচ্য বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের দেশগুলিকে এই আহ্বান জানাবেন কিনা যে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস আর করতে না দেয়? আমরা জানাবো, এবং আমরা আজকেও আমরা আপনার মাধ্যমে সারা বিশ্বকে এবং আমরা আহ্বান জানাবো যে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং এই ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এটা কত সহজে এবং স্বল্প সময়ে থামানো যায় তার কৌশল বের করা উচিত। এবং কোন বড় পরাশক্তি যারা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চায়, মুসলিম বিশ্বের মানচিত্রকে বদলাতে চায়, বিভক্ত করতে চায়, তাদেরকে নিজেদের ভূখণ্ডে আর অ্যালাউ করা যাবে কিনা, ঠিক কিনা, এর যথার্থতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। লাস্ট প্রশ্ন, ইরানের পাল্টা হামলায় আমরা দেখেছি যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত নিহত হয়েছেন। দেশে আমরা দেখেছি পরিবহনের জ্বালানি সংকট তৈরি হয়েছে, ঘন্টার পর ঘন্টা পাম্পে, এটা আপনিও কিছুক্ষণ আগে বললেন, পাম্পের লাইন লেগে থাকছে। যুদ্ধটা দীর্ঘমেয়াদী হলে রেমিটেন্স প্রবাহ, দেশের সার্বিক বাজার পরিস্থিতি অস্থির হয়ে পড়বে। মানে আমরা এই যুদ্ধটা এফোর্ড করতে পারবো কিনা আমরা জানি না। এখন ডিজেল সংকট মোকাবেলায় ভারতের দিকে হাত বাড়িয়েছে আমাদের সরকার। ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে, ব্যবসা বাণিজ্যে, বিদ্যুতে, জ্বালানিতে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এইটা আপনি কিভাবে দেখেন বা জামাত ইসলামী কিভাবে দেখে? গত 1.5 বছরে আমরা ভারত প্রসঙ্গে, সেভেন সিস্টার্স প্রসঙ্গে, ইউরেনিয়াম প্রসঙ্গে নানা বক্তব্য দেখেছি রাজনীতির ময়দানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে অনেকেই বলতেছেন যে মানে অকারণেই সেভেন সিস্টার্সের অভিভাবকত্বের কথা বলে এসছেন। এগুলি আসলে আপনি কিভাবে দেখেন? শেষ প্রশ্ন আমার। না, ধন্যবাদ। আমি মনে করি ভারত কেন, যে কোনো দেশের, আমাদের জ্বালানি সংকট, আমাদের রেমিটেন্স, আমাদের অর্থনীতির প্রয়োজনে আমাদের সাম্য, সমতা, মর্যাদা রক্ষা করে সব দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি
এগুলো আমাদের চলা উচিত। এখন তো গ্লোবাল ভিলেজ হয়ে গেছে দুনিয়াটা, আমরা জানালা দরজা বন্ধ করে দিয়ে তো রাষ্ট্র চালাতে পারবো না, সকলের সাথে আমাদের এই সম্পর্ক থাকবে। আমি মনে করি আমাদের এই সংকট দূর করতে বাংলাদেশ সরকারের ন্যায্য ভূমিকা যেখানে যা রাখার সেটা তারা রাখতে পারেন। এবং আন্তর্জাতিক রাজনীতিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার বা তার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কি করেছেন সেটার আর এখন আমার মনে হয় তিনি তার পলিটিক্যাল এবং ফরেন পলিসির কনটেক্সটে তিনি সেখানে যা করার প্রয়োজন তিনি তা করেছেন। সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, কোনো পলিটিক্যাল সরকার ছিল না, কোনো পার্লামেন্ট ছিল না। তিনি তার ফোরামে আলোচনা করে দেশের জন্য যা বেটার মনে করেছেন তিনি সেটা করেছেন। আমি এক্ষুনি আর সেগুলো নিয়ে কোনো মন্তব্য ঠিক করা আছে। আমার কাছে আপনার কাছে 1 ঘন্টা সময়, আপনার আমার 2-3 মিনিট সময় আছে, সেজন্য আমি একটা বোনাস প্রশ্ন করি। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, দুদক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং নানা প্রতিষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিয়োগ বাতিল করে বিএনপি সরকার নতুন লোক শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বলা আছে যে এরা ছিল জামায়াতে ইসলামীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরা ছিল জামায়াতে ইসলামীর পছন্দের লোক। আপনিও সেরকম মনে করেন কিনা? নতুন নিয়োগগুলি কেমন হচ্ছে আসলে? আমি সেটা মনে করি না। এটা একটা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা যারা বলেন এটা তাদের অসহায়ত্ব, তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। হ্যাঁ, তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যাদেরকে সেখানে প্রয়োজন, দক্ষ, সৎ এবং ক্যাপেবল মনে করেছে তারা তাদেরকে সেখানে যোগদান করে। কেন জামাত ইসলামী তারা হতে যাবে? মানে হয়েছে কি, আপনাকে আগে একদিন বলেছিলাম, যে লোকটা দুর্নীতি করে না, সৎ, মিথ্যা বলে না, আনডিউ প্রিভিলেজ দিতে চায় না, বলে এই লোকটা জামাত ইসলামী, অথবা হ্যাঁ, মানে ওই আপনাকে আমি বলেছি যে এই হচ্ছে সমাজের দশা। যে ঘুষ খাবে না, আনডিউ প্রিভিলেজ দেবে না, বলে বেটা আমার কথা শোনে না, টাকা নিতে চাইলো না, ও জামাত ইসলামী করে। এগুলো নানান জায়গা থেকে মানুষ এভাবে মন্তব্য করে, মানুষ এখন এগুলো বুঝে যাচ্ছে। তবে উচিত সরকারের, পার্লামেন্টের সেশন এখনো শুরু হয়ে পারেনি, কেবল গভর্নমেন্ট ফর্ম হয়েছে, রদবদল তো সরকার করতেই পারেন, সরকারের এটা এখতিয়ার আছে, কিন্তু একটু দেখে শুনে চলা উচিত। এবং নির্বাচিত সরকারের যেখানে নির্বাচিত প্রতিনিধি সেখানে ইলেকশন দিয়ে প্রতিনিধিত্ব করানো উচিত। আর যেখানে প্রশাসনিক কোনো পরিবর্তনের যে বিধি আছে এবং যতটা সম্ভব সুস্থ দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য যা করার প্রয়োজন সেদিকেই খেয়াল রাখা উচিত। একবার শুধু দলীয় প্রয়োজন, দলীয় স্বার্থটা যেন তারা প্রাধান্য না দেন। তাহলে আমরা যে কারণে জুলাই সৃষ্টি হলো, আমাদের 5ই আগস্ট সৃষ্টি হলো, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক, মানবিক সেই কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে গেলে যে দলই আমি করি, আমরা যেন সেই পেছনের দিকে আবার ফিরে না যাই। সেই দলীয়করণ, সেই দুর্নীতি, সেই কর্তৃত্ববাদী, সেই ভিন্নমত দমন আবার যদি তাই আমরা দেখি, তো মানুষ তো মনে করবে তো আবার তো সেই পেছনের দিকে আমরা চলে যাচ্ছি। এটা আমি নবগঠিত সরকারের কাছে এ ব্যাপারে আমি অ্যাটেনশন ড্র করব। আমি আবার মনে হয় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সর্বশেষ যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আমাদের সবার মনে করা উচিত। আমরা যদি সেই দমন পীড়ন এবং অন্য আমার সাথে কি আচরণ করেছে সেই আচরণটাই আমি আবার রিপ্লিকেট করতে চাইছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ যেই টক শোটি আপনারা দেখলেন, এই টক শো সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই টক শোতে আলোচনা করলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং জামাত নেতা অধ্যাপক গোলাম পরোয়ার। তো আজকের এই আলোচনাটি আপনার কাছে কেমন লেগেছে এবং কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন, এবং আলোচনা যারা করছেন তারা কেমন মানুষ এবং আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো, ছোট একটা অনুরোধ বলতে পারেন। আপনারা যদি নিয়মিত খালেদ মহিউদ্দিন সাহেবের টক শো দেখতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন। আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেন তাহলে আপনার এই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।